প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীতে আমরা পড়ে এসেছিলাম যে একই পর্যায়ের বাম দিক থেকে যখন আমরা ডানে মুভ করব তখন তার ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকবে। ইলেকট্রন আসক্তির মান কেন বাড়বে? কারণ একই পর্যায়ের বাম দিক থেকে যখনই ডান দিকে মুভ করব তখন একটা করে ইলেকট্রন বাড়তে থাকবে। তো এই যে ইলেকট্রনের উপর ভিত্তি করে বা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে একটা যে রাসায়নিক ধর্ম রয়েছে তার পুনরাবৃত্তি ঘটছে, এই যে বৈশিষ্ট্যটা, এটাকেই বলা হয় মৌলের পর্যাবৃত্ত ধর্ম। অর্থাৎ মৌলের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল যে ধর্মসমূহ রয়েছে, অর্থাৎ যে রাসায়নিক ধর্মগুলো রয়েছে, তাকে বলা হয়ে থাকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। সো আমাদের এইচএসসি সিলেবাসে এরকম মৌলের যে পর্যাবৃত্ত ধর্ম সেগুলো রয়েছে টোটাল 7টি। তো এই যে 7টি পর্যাবৃত্ত ধর্ম রয়েছে, এই 7টা পর্যাবৃত্ত ধর্ম নিয়েই হচ্ছে আমাদের এই 2টা লেকচার হবে। এই 7টা পর্যাবৃত্ত ধর্ম কি, কি? এগুলো হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তো বেসিক্যালি আমরা 2টি ভিডিও লেকচারের মাধ্যমে এই 7টি পর্যাবৃত্ত ধর্ম কভার করব, যেটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে এই 4টা রাসায়নিক পর্যাবৃত্ত ধর্ম নিয়ে, যেগুলো হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ও যোজ্যতা। তো প্রথমেই আমরা শুরু করব হচ্ছে আমাদের যে ক্লাস লেকচারটা, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ দ্বারা। সো চলো ক্লাস লেকচারটি শুরু করা যাক। তো পারমাণবিক ব্যাসার্ধ বলতে আসলে কি বুঝি? তো ধরো তোমার কাছে একটা পরমাণু রয়েছে যেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন কয়টা থাকে? 11টা, তাই তো? তার ইলেকট্রন বিন্যাস হয় এরকম যে 1s2, 2s2, 2p6, 3s1। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে সোডিয়ামের যে সর্বশেষ ইলেকট্রনটি আছে, সেই সর্বশেষ ইলেকট্রনটি প্রবেশ করেছে 3s উপশক্তি স্তরে, অর্থাৎ বলতে পারি 3 নাম্বার শক্তি স্তর, রাইট? তো 3 নাম্বার যেহেতু শক্তি স্তর, তার মানে সোডিয়ামের এখানে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় রয়েছে? 3 নাম্বার শক্তি স্তরে, তাই তো? তো পারমাণবিক ব্যাসার্ধ আসলে কি? পারমাণবিক ব্যাসার্ধ সিম্পলি হচ্ছে এই যে নিউক্লিয়াস থেকে কোনো একটা পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটা যেই কক্ষপথে আছে, সেই কক্ষপথের দূরত্ব। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে সিম্পলি নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্বই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, বা বলতে পারি নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনটি যে কক্ষপথে রয়েছে সেই কক্ষপথের দূরত্ব। তো পারমাণবিক ব্যাসার্ধ কি সেটা তো বুঝলাম। এখন পারমাণবিক ব্যাসার্ধ একই পর্যায় বরাবর বা একই গ্রুপ বরাবর কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা জানতে চাচ্ছি। সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একই গ্রুপ বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কিরকম চেঞ্জ হয়। দেখো, ধরো তোমার কাছে গ্রুপ 1 এর পরমাণুগুলো রয়েছে। এখানে বেসিক্যালি গ্রুপ 1 এর সবগুলো পরমাণু নেওয়া হয়েছে। এই যে গ্রুপ 1 এর পরমাণুগুলোতে তুমি যখনই হচ্ছে উপর থেকে নিচে মুভ করবে, অর্থাৎ হাইড্রোজেন থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত যেতে থাকবে, তখন আসলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে নাকি কমবে সেটা একটু দেখব। দেখো, সাধারণত একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণটা কি? দেখো, এখানে যদি আমি লিথিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু এবং পটাশিয়াম পরমাণুকে যদি আমি এখানে দেখাই, দেখো এখানে লিথিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু এবং পটাশিয়াম পরমাণু। যতই হচ্ছে আমি একই গ্রুপ ধরে হচ্ছে উপর থেকে নিচে যাব, তখন কি একটা করে শেল বৃদ্ধি পাচ্ছে। দেখো এখানে লিথিয়ামের শেল কয়টা? 2টা, সোডিয়ামের শেল 3টা, পটাশিয়ামের শেল 4টা। সো যতই আমি হচ্ছে নিচে যাব তখন কি একটা করে শেল বৃদ্ধি পাবে। সো শেল যদি বৃদ্ধি পায় একটা করে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছ যে শেল নাম্বার যত বাড়বে তাদের পারমাণবিক ব্যাসার্ধটা কি হবে? অবশ্যই বাড়তে থাকবে, তাই না? দেখো এখানে 3টা শেলের জন্য যদি ব্যাসার্ধ এতটুকু হয়, তো 4টা শেলের জন্য পারমাণবিক ব্যাসার্ধটা আরো বড় হবে, রাইট? 5টার জন্য পারমাণবিক ব্যাসার্ধ আরো বড় হবে, তাই তো? পারমাণবিক ব্যাসার্ধ কি? নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব, তাই না? সো এই সর্বশেষ কক্ষপথের দূরত্ব তো প্রতি ক্ষেত্রে হচ্ছে একটা করে শেল অ্যাড করলে এই দূরত্বটা বাড়তে থাকবে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে। তাই আমরা বলতে পারি একই গ্রুপের যখনই উপর থেকে নিচে যাব তখন একটা করে শেল যুক্ত হবে এবং তাতে করে পারমাণবিক ব্যাসার্ধ যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। তো এই তো গেল গ্রুপ ভিত্তিক পারমাণবিক ব্যাসার্ধের সম্পর্ক। অর্থাৎ এখন থেকে আমরা যেটা জেনারেলাইজ করতে পারি সেটি হচ্ছে একই গ্রুপের যখন আমরা উপর থেকে নিচে মুভ করতে থাকবো তখন পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তে থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে সবচাইতে বেশি পারমাণবিক ব্যাসার্ধকার ফ্রান্সিয়ামের, তারপর সেজিয়াম, দেন রুবিডিয়াম, দেন পটাশিয়াম, দেন সোডিয়াম, দেন লিথিয়াম, দেন হাইড্রোজেন। অর্থাৎ বলতে পারি এখানে সবচাইতে ছোট অ্যাটম হাইড্রোজেন, সবচাইতে বড় অ্যাটম ফ্রান্সিয়াম, রাইট? তো এই তো গেল আমাদের গ্রুপ ভিত্তিক সম্পর্ক, অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে। এখন যদি আমরা চাই পর্যায়ভিত্তিক সম্পর্ক বের করতে, অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কেমন হবে, তার জন্য আমাদের প্রথমে একটা কনসেপ্ট বুঝতে হবে, যেটা একটু দেখে নাও। ধরো তোমার কাছে একটা প্লাস এবং মাইনাস রয়েছে। তো প্লাস যে চার্জটা সেটা হচ্ছে Q1 পরিমাণ রয়েছে এবং মাইনাস যে চার্জটা সেটা হচ্ছে Q2 পরিমাণ রয়েছে। তো আমরা তো সবাই জানি প্লাস এবং মাইনাস যে চার্জ রয়েছে তারা পরস্পরকে আকর্ষণ করে। কেন আকর্ষণ করে? কারণ তাদের মাঝখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে, যেটি আসলে ডিটারমাইন করে কুলম্বের সূত্র, তাই তো? F সমানুপাতিক Q1 × Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। তো এখন দেখো এখানে যদি তোমাদের কাছে চার্জের পরিমাণ অর্থাৎ Q1 এর মান এবং Q2 এর মান যদি বৃদ্ধি পায়, তাহলে F এর মানও বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ তাদের মাঝখানে সমানুপাতিক সম্পর্ক, রাইট?
বা বলতে পারি এইখানে Q1 এর চার্জ অথবা Q2 এর চার্জের পরিমাণ যদি তুমি বাড়িয়ে দাও, তারা হচ্ছে আকর্ষণ অনেক বেশি করবে। তারা আকর্ষণ যত বেশি করবে, তারা তত হচ্ছে কাছাকাছি আসবে, তাই তো? বা আকারটা বা তাদের যে হচ্ছে গতিপথটা, সেটার আকারটা অনেক ছোট হয়ে যাবে, রাইট? অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছি যে চার্জের পরিমাণ যখনই বৃদ্ধি পাবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটাও বৃদ্ধি পাবে এবং তাতে করে যেটা হবে সেটা হচ্ছে বস্তুগুলো আরো বেশি পরিমাণ কাছে আসবে। সো এই কথাটা একটু মনে রাখবে যে কুলম্বের সূত্রতে আমরা কি বললাম? যে চার্জ এর পরিমাণ যত বেশি বেড়ে যাবে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়বে এবং বস্তুগুলো কাছাকাছি আসবে। তো এবার চলো পারমাণবিক ব্যাসার্ধ যেটি রয়েছে সেটা হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ে যেটি রয়েছে পর্যায় সারণীতে, তার সাথে আমরা একটু রিলেট করি। ধরো পর্যায় সারণীর ৩ নাম্বার যে পর্যায়ে আছে, এই পর্যায়ে তুমি বাম থেকে ডানে মুভ করছো। তো বাম থেকে যখন ডানে মুভ করবে তখন একটু খেয়াল করো বামে কি রয়েছে? সোডিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম। এই ৩ টা পরমাণু একটু আমরা এখানে আঁকলাম। তো একটু খেয়াল করো। এখন আমি জানতে চাচ্ছি সোডিয়ামের আকার বড় নাকি ম্যাগনেসিয়ামের আকার বড় হবে নাকি অ্যালুমিনিয়ামের আকার বড় হবে? তো একটু খেয়াল করো। সোডিয়ামে এখানে কয়টা ইলেকট্রন প্রোটন রয়েছে? ১১ টা ইলেকট্রন এবং ১১ টা প্রোটন রয়েছে, তাই তো? দেন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আরেকটু ডানে অবস্থিত সোডিয়াম থেকে, তাই তো? তো ম্যাগনেসিয়ামে কি একটা প্রোটন আর একটা ইলেকট্রন বাড়বে, কারণ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা ১২, তার মানে এখানে ইলেকট্রন আছে ১২ টা, প্রোটন আছে ১২ টা। অন্যদিকে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ১৩, তার মানে সেখানে প্রোটন আছে ১৩ টা, ইলেকট্রন আছে ১৩ টা। তুমি একটু খেয়াল করো, এখানে কি হয়েছে? একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাব, তাহলে আমাদের কি হচ্ছে এখানে দেখো, এখানে একটা করে প্রোটন বাড়ছে না? বা বলতে পারি একটা করে ইলেকট্রন বাড়ছে। অর্থাৎ এখানে যখনই আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে মুভ করব, তখন কি হবে? একটা করে ইলেকট্রন এবং একটা করে প্রোটন বাড়বে। তো যখনই হচ্ছে একটা করে ইলেকট্রন বা একটা করে প্রোটন বাড়বে, তখন কি হবে? তখন হচ্ছে আমাদের এতে করে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়বে। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যখনই বাড়বে, তখন কি বস্তুগুলো কাছে আসবে না? আর বস্তুগুলো কাছে আসা মানে কি? জিনিসটা ছোট হয়ে যাওয়া, রাইট? অর্থাৎ আমরা বলতে পারি এই ক্ষেত্রে একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাব, তখন আমাদের কি হবে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়বে। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়লে বস্তুগুলো কাছে আসবে, অর্থাৎ বলতে পারি সেখানে পরমাণুর আকারটা হ্রাস পাবে। তাই যেটি বলা হয় সেটি হচ্ছে একই পর্যায়ে যখনই আমরা বাম থেকে ডানে মুভ করব, একটা করে ইলেকট্রন এবং প্রোটন যুক্ত হওয়ার কারণে তাদের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়তে থাকে এবং বস্তুগুলো কাছে আসে, অর্থাৎ পরমাণুর আকারটা তখন হ্রাস পেয়ে যায়। তাই আমরা এখানে বলতে পারি সোডিয়াম যেটি আছে সে সর্ববামে রয়েছে, তার আকারটা হচ্ছে সবচেয়ে বড় পর্যায় 3 এর জন্য। আর এখানে যেহেতু আর্গন সবচাইতে ডানে রয়েছে, অর্থাৎ তার আকারটা হবে সবচাইতে ছোট। তো এই তো গেল আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ বলতেও একটা টার্ম আছে যেটা এখন আমরা একটু শিখব। দেখো, তোমার কাছে ধরো সোডিয়াম ছিল এবং সোডিয়ামের যে হিসাব নিকাশ ছিল তা কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে এসেছি, রাইট? সোডিয়ামের যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি ৩ নাম্বার কক্ষপথে প্রবেশ করে, তাই হচ্ছে ৩ নাম্বার কক্ষপথ পর্যন্ত যে দূরত্বটা ছিল নিউক্লিয়াস থেকে, তাকে আমরা বলেছিলাম পারমাণবিক ব্যাসার্ধ, তাই তো? সো এটা হচ্ছে আমার এখন যে চিত্রটি আছে সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। তো এখন ধরো সোডিয়াম থেকে তুমি একটা ইলেকট্রন বের করে ফেলেছো। সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বের করো, তাহলে সোডিয়াম কি হয়ে যাবে? সোডিয়াম প্লাস, এবং সেখানে কয়টা ইলেকট্রন থাকবে তখন? তখন ইলেকট্রন থাকবে ১০ টা, রাইট? সেই ক্ষেত্রে আমার ইলেকট্রন বিন্যাসটি দাঁড়াবে হচ্ছে 1s2, 2s2, 2p6 এবং 3s0। তো একটু খেয়াল করো, এখানে 3s এ কিন্তু কোনো ইলেকট্রনই নাই। তার মানে এখন সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা আছে 2p তে, বা ২ নাম্বার শক্তি স্তরে এখন হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা উপস্থিত। এখন কিন্তু ৩ নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা উপস্থিত নেই। কেন নেই? কারণ এটা হচ্ছে সোডিয়াম প্লাস, রাইট? তো এই যে এখানে ৩ নাম্বার কক্ষপথের যে ইলেকট্রনটা, এটা কি সোডিয়াম প্লাসে থাকবে? অ্যান্সারটি হচ্ছে না। কারণ এই যে দেখো ৩ নাম্বার কক্ষপথে কোনো ইলেকট্রন এখানে নেই। অর্থাৎ আমি সোডিয়ামের ক্যাটায়নে যখন ইলেকট্রন বিন্যাস করছি, এই যে ইলেকট্রনটি আছে এই ইলেকট্রনটি তখন থাকে না, সেটা বের হয়ে যায়। আর সেটা যদি বের হয়ে যায় তখন কি আর এই কক্ষপথ থাকবে? তখন কিন্তু এই কক্ষপথটাই আমার হচ্ছে আর থাকছে না। অর্থাৎ আমরা বলতে পারছি সর্বশেষ কক্ষপথ তখন আর তৃতীয় কক্ষপথ না, তখন সর্বশেষ কক্ষপথটি হয়ে যাবে দ্বিতীয় কক্ষপথ। তো তোমরা নিজেরাই বলো, এক্ষেত্রে কি আমার ক্যাটায়ন যেটা আছে, ক্যাটায়নের আকারটা ছোট হলো নাকি বড় হলো? অবশ্যই ক্যাটায়নের যে ব্যাসার্ধ অর্থাৎ আয়নিক ব্যাসার্ধ যেটা রয়েছে সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমার হ্রাস পেল। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্যাটায়নের যে আকারটা, ক্যাটায়নের আকারটা সবসময় হচ্ছে মূল যে পরমাণু আছে সেই মূল পরমাণু থেকে হচ্ছে ছোট হবে। অর্থাৎ ক্যাটায়নের আকার মূল পরমাণু থেকে হবে ছোট। এখন ধরো Na প্লাসের জন্য তো হিসাবটা বুঝলে। এখন ধরো তোমার কাছে আছে সোডিয়াম 2 প্লাস। সোডিয়াম 2 প্লাস যদিও পসিবল না, তারপরেও আমি হচ্ছে সোডিয়াম 2 প্লাস ধরে নিচ্ছি। এখন ধরো এখান থেকে তুমি আরেকটা ইলেকট্রন বের করে ফেলবে। এখান থেকে তুমি যদি আরেকটা ইলেকট্রন বের করে ফেলো, তাহলে Na2 প্লাসে হচ্ছে ইলেকট্রন এখন কয়টা থাকবে? ৯ টা থাকবে, রাইট? এখন Na2 প্লাসে ইলেকট্রন যদি ৯ টা থাকে, দেখো তুমি এখান থেকে ইলেকট্রন বের করেছো, প্রোটন কিন্তু এখনো বের করোনি, তাই তো? তো এখন প্রোটন কিন্তু আগের মতোই ১১ টা আছে এবং এখন ইলেকট্রন আছে ৯ টা, রাইট? এটা কখন? এটা হচ্ছে Na2 প্লাসের জন্য। অন্যদিকে ধরো তুমি হচ্ছে Na প্লাস যেটা আমরা এঁকেছি, Na প্লাসের ক্ষেত্রে আমরা কি দেখেছি? Na প্লাসের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে হচ্ছে ইলেকট্রন ছিল ১০ টা, তাই তো? ইলেকট্রন তখন কি ছিল? ১০ টা ছিল। তো Na প্লাসের ক্ষেত্রে প্রোটন কিন্তু ১১ টাই ছিল, রাইট? প্রোটন ১১ টা ছিল বাট ইলেকট্রন ১০ টা ছিল। তো একটু খেয়াল করো, Na2 প্লাসের ক্ষেত্রে প্রোটন আছে
11টা, ইলেকট্রন আছে 9টা। আর Na প্লাসের ক্ষেত্রে প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে 10টা। তো এইখানে যেটা হচ্ছে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে সোডিয়াম প্লাসের আকার বড় হবে নাকি সোডিয়াম 2 প্লাসের আকার বড় হবে? তো এটার যে অ্যান্সারটা সেটা হচ্ছে একটু খেয়াল করো। তো এখানে দেখো সোডিয়াম 2 প্লাসেও প্রোটন 11টা আছে, সোডিয়াম প্লাসেও প্রোটন 11টা আছে। বাট ইলেকট্রন কিন্তু 2 ক্ষেত্রে সমান না। ইলেকট্রন কিন্তু এখানে সোডিয়াম প্লাসে 10টা আছে, সোডিয়াম 2 প্লাসে 9টা আছে। অবশ্যই 11টা প্রোটন মিলে যখন 9টা ইলেকট্রনকে আকর্ষণ করবে সেখানে আকর্ষণ বেশি হবে। কারণ এখানে প্রোটন 11টা মিলে 9টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। অর্থাৎ Na+2 এর ক্ষেত্রে আকর্ষণ বলটা বেশি হবে। আর আকর্ষণ বলটা যেখানে বেশি হয় আমরা জানি তার আকারটা ছোট হয়ে থাকে। আর এইদিকে দেখো Na+ এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 11টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনটাকে আকর্ষণ করছে। সো 11টা ইলেকট্রন মিলে 10টা ইলেকট্রনকে সেভাবে আকর্ষণ করতে পারে না। তাই তার দেখা যায় তার স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বলটা কম হয় এবং তার সাইজটাও বড় হয়। অর্থাৎ আমরা বলতে পারছি যে এখানে Na+2 এর যে আকারটা সেটা হবে ছোট আর Na+ এর আকারটা হবে বড়। বা আমরা অল্টারনেট ওয়েতে আমরা যেটা মনে রাখার জন্য যেটা বলতে পারি সেটা হচ্ছে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে আকার তত ছোট হবে। কেন? ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তার মানে ইলেকট্রন সংখ্যা কমতে থাকবে। ইলেকট্রন সংখ্যা যত কমতে থাকবে তার মানে প্রোটনগুলো ওই কম সংখ্যক ইলেকট্রনকে বেশি স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে আকর্ষণ করবে এবং তাদের মাঝখানের যে দূরত্বটা সেটা কমে আসবে এবং তার আকারটা ছোট হয়ে যাবে। সো এই লাইনগুলো একটু মনে রাখবে। তো এই তো গেল ক্যাটায়নের ব্যাপার। এবার চলো অ্যানায়নের ব্যাপারটা দেখি। ধরো তোমার কাছে ক্লোরিন আছে। ক্লোরিনে কি থাকে? 17টা ইলেকট্রন থাকে অর্থাৎ 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এখন যদি তার সাথে তুমি একটা ইলেকট্রন নতুন করে যুক্ত করো অর্থাৎ ক্লোরাইড লিখো বা Cl- লিখো তখন কয়টা ইলেকট্রন থাকবে? 18টা। অর্থাৎ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 হবে তার ইলেকট্রন বিন্যাস। তাই তো? তো এই যে অ্যানায়ন আছে এই অ্যানায়ন আমরা কি করতে চাচ্ছি? এই অ্যানায়নে আমরা একটা ইলেকট্রন যোগ করেছি, তাই না? দেখো Cl থেকে কি লিখেছি? Cl-, অর্থাৎ ক্লোরিনে আমরা একটা ইলেকট্রন যোগ করলাম। তো যোগ করা মানে কি একটা ইলেকট্রন এখানে এসে বসবে, রাইট? তো একটা ইলেকট্রন এখানে এসে বসলেই তো আমরা তখন বলি অ্যানায়ন। তো অ্যানায়নের ক্ষেত্রে একটু খেয়াল করো, আগে ছিল কি? আগে ছিল হচ্ছে ক্লোরিন 17, তাই তো? ক্লোরিন 17, ক্লোরিন 17 মানে কি? ওইখানে প্রোটন আছে 17টা, ইলেকট্রন আছে 17টা, তাই তো? এখন দেখো করেছো ক্লোরিন মাইনাস, অর্থাৎ এই ক্ষেত্রে আমার কি আছে? এই ক্ষেত্রে আমার আছে হচ্ছে প্রোটন আছে 17টা বাট ইলেকট্রন আছে এই ক্ষেত্রে 18টা। তো একটু নিজেরাই বলো তো, দেখো এখানে প্রোটন যেহেতু আছে 17টা নর্মাল ক্লোরিনে এবং ইলেকট্রন আছে 17টা, তো এখানে 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে একটু মডারেট আকর্ষণ করবে, তাই তো? আর এইদিকে দেখো প্রোটনের রেসপেক্টে ইলেকট্রন কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এখানে প্রোটন ছিল 17টা বাট ইলেকট্রন আছে 18টা, তো ইলেকট্রন বেশি হয়ে গেল না? তো এই 17টা প্রোটনকে ওই 18টা ইলেকট্রনকে ওইভাবে আকর্ষণ করতে পারবে বা ধরে রাখতে পারবে? অবশ্যই পারবে না। এতে করে যেটা হবে 17টা প্রোটন রেসপেক্টে 18টা ইলেকট্রন হয়ে যাওয়াতে তাদের মাঝখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা তার মতো থাকবে না। এতে করে যেটা হবে তাদের হচ্ছে আকর্ষণ বলটা একটু কমে গেলে এই আকারটা একটু বড় হয়ে যাবে। অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লোরিন যে নর্মাল পরমাণু থাকে তার থেকে হচ্ছে ক্লোরাইড মাইনাস যেটা আছে তার আকারটা বড় হবে। আর অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বেশি বৃদ্ধি পাবে তার আকারটাও তত বেশি বড় হয়ে যাবে। কারণ প্রতি ক্ষেত্রে ইলেকট্রন বেড়ে যাওয়াতে দেখা যায় যে প্রোটন যেটা নিউক্লিয়াসে আছে সেই এতগুলো ইলেকট্রনকে ওভাবে আকর্ষণ করতে পারে না। আর আকর্ষণ বল যতই হ্রাস পাবে আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধটা বা আয়নিক ব্যাসার্ধ যেটা আছে সেটা বৃদ্ধি পাবে। তাই অ্যানায়নের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যানায়নের আকার মূল পরমাণু থেকে অবশ্যই বড় হবে এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে আকার তত বড় হবে। সো এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখবে। সামার হিসেবে কি বলতে পারি? সামার হিসেবে বলতে পারি ক্যাটায়নের আকার মূল পরমাণু থেকে ছোট হবে, অন্যদিকে অ্যানায়নের আকার মূল পরমাণু থেকে বড় হবে। ক্যাটায়নের চার্জ যত বেশি হবে আকার তত ছোট হবে, অপোজিট ওয়েতে অ্যানায়নের চার্জ যত বেশি হবে আকার তত বড় হবে। তো এই কনসেপ্টগুলো ইউজ করে আমাদের অ্যাডমিশনে প্লাস বোর্ড কোয়েশ্চেন হচ্ছে হয়ে থাকে এমসিকিউর জন্য বা সিকিউর জন্য হয়ে থাকে। তো এগুলো চলো একটু একটা প্রবলেমের মাধ্যমে আমরা সলভ করে আসি। এখানে প্রশ্নে বলা আছে নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? এখন আয়নের আকার যেহেতু বলেছে তার মানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন। একটু খেয়াল করে এখানে সবাই কিন্তু ক্যাটায়ন। সো আমরা জানি যে ক্যাটায়নের চার্জ যত বেশি হবে আকার তত ছোট হবে, তাই তো? ক্যাটায়নের চার্জ যত বেশি হবে আকার তত ছোট হবে। তো এখানে চার্জ সবচাইতে বেশি কার কাছে আছে? অ্যালুমিনিয়ামের কাছে আছে, তাই অ্যালুমিনিয়াম প্লাস 3 এর আকার হবে সবচাইতে ছোট। অন্যদিকে সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেখানে লেখা আছে নিচের কোন আয়নটি আকার সবচেয়ে বড়? তো আগে দেখো ক্যাটায়ন নাকি অ্যানায়ন, এখানে আয়নগুলো সবই কিন্তু হচ্ছে অ্যানায়ন রয়েছে। তো অ্যানায়নের চার্জ যত বেশি হয় আমরা কি জানি আকার তত বেশি হয়। তো এই ক্ষেত্রে দেখো অ্যানায়নের চার্জ সবচেয়ে বেশি কোথায়? এই যে N-3 তে। তাই হচ্ছে এখানে সবচাইতে বড় আকার হবে হচ্ছে N-3 তে।
দেন লাস্ট যে এমসিকিউটি সেটি হচ্ছে নিচের কোন আয়নটির আকার সবচেয়ে বড়? দেখো আবারও এখানে কি আছে? এখানে হচ্ছে ক্যাটায়ন আছে। সো ক্যাটায়নের চার্জ যত বেশি হবে আকার তত ছোট হয়। বাট এখানে আমাকে বড় বের করতে বলেছে, তাই না? আর এইখানে চার্জ সবচেয়ে চাইতে বেশি কোথায়? ম্যাঙ্গানিজ 7 এ, তাই তো? তার মানে তার আকারটা সবচাইতে ছোট, বাট আমার বের করতে বলেছে বড়, তাই তো? তো এখানে সবচাইতে কম চার্জ কোথায়? Mn2+, তাই তো? সো আমাদের অ্যান্সার কি হবে? সবচাইতে বড় আকার তো অবশ্যই হচ্ছে এই ক্ষেত্রে আমাদের হবে ম্যাঙ্গানিজ 2+, তাই তো? তো এভাবে চাইলে খুব ইজিলি আমরা এই এমসিকিউগুলো করে ফেলতে পারি। দেন চলো আরও 2টা কোয়েশ্চেন করে আসি, সেটা হচ্ছে লিখা আছে নিচের কোন পরমাণুর আকার সবচাইতে বড়? দেখো একটু আগে আয়ন ছিল, এখন কিন্তু পরমাণু বলেছে। সো একটু খেয়াল করো, নিচের কোন পরমাণুর আকার সবচাইতে ছোট জানতে চাওয়া হয়েছে, তাই তো? তো এখানে তোমরা এমসিকিউর যে অপশনগুলো আছে এটা চেক করলে দেখতে পারবে এখানে কি রাখা আছে মৌলগুলো: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন। তো আমরা জানি তারা সবাই কিন্তু 3 নাম্বার পর্যায়ের মৌল, রাইট? তো দেখো এই পর্যায়ের যে মৌলগুলো রয়েছে তার মধ্যে সোডিয়াম রয়েছে সর্ববামে, ম্যাগনেসিয়াম তার থেকে একটু ডানে, অ্যালুমিনিয়াম তার থেকে একটু ডানে, সিলিকন তার থেকে একটু ডানে। সো আমরা জানি একই পর্যায়ের বাম থেকে আমরা যখন ডানে যাব তখন কি হয়? পরমাণুর আকার হ্রাস পেতে থাকে, তাই না? তো এখানে দেখো সবচেয়ে ডানে কে রয়েছে? সিলিকন। তার মানে এই ক্ষেত্রে সবচেয়ে ছোট আকারকার অবশ্যই সিলিকনের। দেন যে কোয়েশ্চেনটি রাখা আছে সেটি হচ্ছে নিচের কোন পরমাণুর আকার সবচাইতে বড়? তো দেখো এখানে যে অপশনগুলো আছে অপশনগুলোর মধ্যে সবাই কিন্তু হচ্ছে গ্রুপ 1 এর যে ধাতু সেগুলো এখানে দেওয়া আছে। দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সেজিয়াম এবং রুবিডিয়াম, তাই তো? তো একটু খেয়াল করো নিচের কোন পরমাণুর আকার সবচাইতে বড়? এটা আনসার কি হবে? আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে, তাই তো? তো দেখো তো এখানে কে সবচাইতে নিচে আছে? এখানে সবচাইতে নিচে আছে সেজিয়াম, রাইট? এখানে সবচাইতে নিচে আছে সেজিয়াম। তার মানে হচ্ছে এখানে অ্যান্সার আমাদের হওয়া উচিত সেজিয়াম, তাই তো? অর্থাৎ এই নিচের পরমাণুগুলোর মধ্যে সবচাইতে আকার বড় হবে সেজিয়ামের। তো এভাবে চাইলে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নিক ব্যাসার্ধ যে কনসেপ্টগুলো রয়েছে সবগুলো প্রবলেমে আমরা করে ফেলতে পারি। তো এরই সাথে সাথে আমাদের যে প্রথম কনসেপ্টটা ছিল যেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ সেটা আমাদের সলভ হয়ে গেছে, পড়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মুভ করব ধাতব ধর্মতে। যে ধাতব ধর্ম যে পর্যায়বৃত্ত ধর্মটা আছে সেটা বলতে আমরা কি বুঝি এবং ধাতব ধর্মের যে পর্যায়ভিত্তিক ধর্ম অর্থাৎ গ্রুপ ওয়াইজ সে কীরকম ধর্ম প্রদর্শন করে এবং পর্যায় ওয়াইজ সে কীরকম ধর্ম প্রদর্শন করে সেগুলো চলো আমরা একটু জেনে আসি। এটা আসলে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, সেটা হচ্ছে একই গ্রুপের যখন তুমি উপর থেকে নিচে যাবে তখন তার যে ধাতব ধর্ম আছে সেগুলো বৃদ্ধি পায়। অর্থাৎ এই ক্ষেত্রে গ্রুপ 1 এর সবচাইতে বেশি ধাতব ধর্মের হচ্ছে ফ্রান্সিয়াম। তাই বলা হয়ে থাকে গ্রুপ 1 এর ক্ষেত্রে যতই উপর থেকে নিচে যাবে ধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকবে, তাই তো? তার মানে লিথিয়াম থেকে সোডিয়ামের ধাতব ধর্ম বেশি, তারপর পটাশিয়ামের বেশি, দেন রুবিডিয়ামের আরও বেশি, সেজিয়ামের আরও বেশি, ফ্রান্সিয়ামের আরও বেশি। তো এটা ছিল হচ্ছে গ্রুপ ওয়াইজ ধাতব ধর্মের হিসাব নিকাশ। এবার ধরো পর্যায় ওয়াইজ, অর্থাৎ একই পর্যায়ে যখন তুমি বাম থেকে ডান দিকে মুভ করবে তখন ধাতব ধর্মের কীরকম হিসাব হয়। দেখো একই পর্যায়ে যখনই বাম থেকে ডানে মুভ করবে তোমাদের যে ধাতব ধর্ম আছে সেটা হ্রাস পাবে। অর্থাৎ আমরা বলতে পারি ধরো 3 নম্বর যে পর্যায় রয়েছে এখানে 3 নম্বর যে পর্যায় এখানে দেখতে পাচ্ছি সর্ববামে রয়েছে সোডিয়াম, দেন ডানে রয়েছে আর্গন, তার আগে আছে ক্লোরাইড। তো এখন বলো তো সোডিয়ামের ধাতব ধর্ম বেশি নাকি ক্লোরাইডের? তো অ্যান্সারটা হবে অবশ্যই ক্লোরাইডের হচ্ছে ধাতব ধর্ম কম এবং সোডিয়ামের বেশি। কেন? কারণ সোডিয়াম রয়েছে সর্ববামে এবং ক্লোরাইড রয়েছে ক্লোরিন রয়েছে, দুঃখিত ক্লোরিন হবে, ক্লোরিন রয়েছে ডানে। আর আমরা তো জানি যে বাম থেকে ডানে মুভ করলে আমাদের ধাতব ধর্ম হ্রাস পায়, তার মানে ক্লোরিনের ধাতব ধর্ম সোডিয়াম থেকে কম হবে। তো নরমালি হচ্ছে এই যে পর্যায় 3 রয়েছে, পর্যায় 3 এর যে ধাতব ধর্মের ব্যাপার-স্যাপার আছে সেখান থেকে কিছু এমসিকিউ আসে। কিরকম দেখো? তো তো ওই এমসিকিউ গুলো আনসার করার জন্য যেগুলো মনে রাখতে হবে তোমাদের সেটা হচ্ছে এই যে পর্যায় 3 আছে, পর্যায় 3 এর মধ্যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতব পদার্থ। অন্যদিকে পর্যায় 3 এর সিলিকন হচ্ছে অপধাতু বা মেটালয়েড। অন্যদিকে পর্যায় 3 এর ফসফরাস, সালফার এবং ক্লোরিন হচ্ছে অধাতু। সো এই ব্যাপারগুলো একটু লিখে রাখবে। আর আর আর্গনের কথা তো বলতে হচ্ছে না, কারণ আর্গন তো আমরা সবাই জানি সে হচ্ছে একটা নোবেল গ্যাস, রাইট? এছাড়াও তোমাদের পরীক্ষার যে এমসিকিউ আছে এমসিকিউতে আরও কয়েকটা কোয়েশ্চেন করা হয়ে থাকে সেটা হচ্ছে যে পর্যায় সারণীর মধ্যে অপধাতু বা মেটালয়েড বা সেমি মেটাল কারা কারা? এই কোয়েশ্চেনটা আসলে খুব বেশি কমন, তাই হচ্ছে এটা একটু এক্সপ্লেইন করছি। সেটা হচ্ছে পর্যায় সারণীতে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং ট্যালোরিয়াম হচ্ছে অপধাতু বা মেটালয়েড বা সেমি মেটাল। তো এই যে পরমাণুগুলো রয়েছে এই পরমাণুগুলো থেকে এমসিকিউ আসে যে নিচের কোনটি অপধাতু বা মেটালয়েড বা সেমি মেটাল। তাই হচ্ছে এই ব্যাপারটা একটু তোমরা মাথায় রাখবে। তো এরই সাথে আমাদের যে হচ্ছে ধাতব ধর্মের যে কনসেপ্টটি আছে সেটাও শেষ হয়ে গেল। এখন আমরা যে কনসেপ্টটা বলবো সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক।
গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কনসেপ্টের সাথে আমরা তো সবাই পরিচিত যে একটা পদার্থকে হচ্ছে গলাতে যে তাপমাত্রাটা প্রয়োজন তাকে আমরা বলি গলনাঙ্ক এবং তাকে ফোটাতে যে টেম্পারেচারটা প্রয়োজন তাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। বাট একই পর্যায়ে বা একই গ্রুপ ওয়াইজ একটা পদার্থের বা একটা পরমাণুর যে হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে সেটা কিভাবে হ্রাস পায় বা বৃদ্ধি পায় তাই চলো আমরা দেখে আসি। একই গ্রুপের যখনই উপর থেকে নিচে আমরা মুভ করব তখনই হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কমে যাবে। কেন কমে যাবে একটু খেয়াল করো। একই পদার্থের যতই তুমি উপর থেকে নিচে যাবে তখন কি হবে, একটা নতুন করে শেল বৃদ্ধি পাবে। একটা নতুন করে শেল যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ যে ইলেকট্রনটা আছে তার দূরত্ব বেড়ে যাবে। তার দূরত্ব যদি বেড়ে যায় তাহলে কি হবে, নিউক্লিয়াসগুলো ওই সর্বশেষ ইলেকট্রনটাকে ওইভাবে আকর্ষণ করতে পারবে না। এতে করে বন্ধনটা দুর্বল হয়ে যাবে বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা দুর্বল হয়ে যাবে। তাই তাকে গলাতে বা ফোটাতে তাপমাত্রাটাও কম লাগবে। তো এই জন্যই হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কমে যায়। আরেকটা জিনিস একটু রিকল করে দিই সেটা হচ্ছে ১ নম্বর গ্রুপের সবাই কিন্তু হচ্ছে ধাতু। এক্সেপশন কি ছিল যেন? হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু ধাতু না। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবে। তো এবার চলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম আছে সেটা একটু দেখে আসি। আমরা নরমালি কিন্তু জানি একই পর্যায়ের বাম থেকে ডানে মুভ করলে কোনো একটা বৈশিষ্ট্য রিপিট হয়। যেরকম ধরো একটু আগে পড়ে এসেছি একই পর্যায়ের বাম থেকে যখন আমরা ডানে যাব তখন তাদের আকার হ্রাস পাবে, রাইট? অর্থাৎ সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকার কম, অ্যালুমিনিয়ামের আকার আরও কম, সিলিকনের আরও কম, অর্থাৎ পর্যায়ক্রমে কমতেই থাকে, রাইট? বাট গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে এরকম কেস আসলে দেখা যায় না। অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে দেখা যায় ধরো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু কম, অ্যালুমিনিয়ামে আবার বৃদ্ধি পেল। মানে কাইন্ড অফ এরকম ইরেগুলারিটি দেখা যায়। অর্থাৎ বলতে চাচ্ছি যে পর্যায় ভিত্তিক যে হচ্ছে সম্পর্কগুলো থাকা উচিত সেই সম্পর্কটা আসলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক মেইনটেইন করে না। তাই আমরা এই যে পর্যায় ভিত্তিক যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের সম্পর্ক তাকে আমরা আলাদা আলাদা ডিভাইড করে হচ্ছে মনে রেখে থাকি। কিরকম দেখো, এই যে ৩ নাম্বার পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম যে মৌলসমূহ রয়েছে তাদের মাঝখানে কি থাকে? তাদের মাঝখানে থাকে হচ্ছে ধাতব বন্ধন। এবং আমরা কিন্তু এটিও দেখে এসেছিলাম যে একই পর্যায়ের বাম থেকে যখনই আমরা ডানে যাব ধাতব ধর্ম কিন্তু হ্রাস পায়, রাইট? তো এখানে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম একটু কম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের ধাতব ধর্ম আরেকটু কম, রাইট? আর ধাতব ধর্ম হ্রাস পাওয়ার সাথে সাথে যেটা হয় নরমালি সেটা হচ্ছে তাদের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা আছে সেটা কিঞ্চিৎ পরিমাণ বাড়তে থাকে। অর্থাৎ এখানে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি এবং ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা আরেকটু বেশি হয়ে থাকে। দেন সিলিকন যে পদার্থটি রয়েছে, সিলিকন পদার্থটির যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান সেটা এক্সট্রিমলি হাই হয়ে থাকে। কেন হাই হয়ে থাকে? আমরা কিন্তু আমাদের যে প্রিভিয়াস ক্লাস ছিল সেই প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম যে সিলিকন যেটা আছে সে কিন্তু একা থাকে না। সে কি করে বৃহৎ আকার একটা অণু, বৃহৎ আকার একটা দানবীয় সে একটা হচ্ছে ক্যালাস গঠন করে। আর সেই ক্যালাস গঠন করাতে তারা একসাথে থাকাতে দেখা যায় সিলিকনের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান সেটা অনেক বেশি হয়ে থাকে। সেটা কিন্তু আমরা হচ্ছে অনেক আগেই হচ্ছে আমাদের ভিডিও লেকচারে পড়ে এসেছিলাম, তাই তো? আর অন্যদিকে যে সালফার যে পরমাণুটি রয়েছে, সালফার যে যৌগটা গঠন করে সেটা হয়ে থাকে S8 যৌগ। সালফার যে যৌগটা গঠন করে তাকে বলা হয় S8 যৌগ, অর্থাৎ 8টা সালফার একসাথে থাকে। আর ওইখানে যে বন্ধনটা থাকে সেই বন্ধনটা হয় হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। সালফারের মাঝখানে এতগুলো সালফার পরমাণু যেহেতু দুর্বল ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আকৃষ্ট থাকে বা বন্ধনে আবদ্ধ থাকে, তাই তাদের হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা হচ্ছে কম হয়ে থাকে। অন্যদিকে ক্লোরিনেরও হচ্ছে গলনাঙ্ক অনেক কম হয়ে থাকে এবং স্ফুটনাঙ্ক তারটা কম হয়ে থাকে। সো আমরা যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে পর্যায়ভিত্তিক যখন আমরা সম্পর্ক দেখলাম তখন আসলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের আসলে নির্দিষ্ট কোনো ট্রেন্ড ছিল না। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কমতে থাকবে বা একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়তে থাকবে, এরকম কোনো ট্রেন্ড ছিল না। উল্টা সেখানে হচ্ছে কিছু ইরেগুলারিটি আমরা লক্ষ্য করেছি, তাই তো? তো এরই মাধ্যমে আমাদের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের টপিকটি ছিল সেটা শেষ করলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যোজ্যতা। দেখো নবম দশম শ্রেণীতে আমরা কিন্তু পড়ে এসেছি যে যোজ্যতা হচ্ছে যৌগ গঠনের সময় কোনো পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হতো যোজ্যতা, রাইট? তো যোজ্যতাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারতাম। একটা হচ্ছে অক্সিজেন যোজ্যতা, অন্যটি হচ্ছে হাইড্রোজেন যোজ্যতা। হাইড্রোজেন যোজ্যতা যেন কি ছিল? হাইড্রোজেন যোজ্যতা সিম্পলি ছিল হচ্ছে কোনো একটা পরমাণু হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। তো ব্যাপারটাকে একটু উদাহরণের সাথে বুঝে নাও। দেখো এখানে সোডিয়াম কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? একটা, তাই তো? তাই সোডিয়ামের যোজ্যতা হবে 1। অন্যদিকে ম্যাগনেসিয়াম কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? 2টা হাইড্রোজেনের সাথে, তাই ম্যাগনেসিয়ামের যোজ্যতা হবে 2। অ্যালুমিনিয়াম 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তার যোজ্যতা হবে 3। সিলিকনের হবে 4 এবং ফসফরাস যেটি আছে দেখো সে 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাই তার হাইড্রোজেন যোজ্যতা যেটা হবে
3। অন্যদিকে সালফার যে পরমাণু রয়েছে সে হচ্ছে 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়াতে তার হাইড্রোজেন যোজ্যতা হবে 2। আর HCl যেহেতু একটা H এর সাথে যুক্ত হয়েছে তার হাইড্রোজেন যোজ্যতা হবে 1। তো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে হাইড্রোজেন যোজ্যতা। হাইড্রোজেন যোজ্যতা তাহলে কি দাঁড়াচ্ছে? সোজা হিসেবে কোনো একটা পরমাণু যতটি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে সেটাই তার হাইড্রোজেন যোজ্যতা। অন্যদিকে অক্সিজেন যোজ্যতা যেটা সেটা হচ্ছে কোনো একটা পরমাণুর অক্সিজেনের সাথে যুক্ত হবার ক্ষমতা। কিরকম? এটা একটু খেয়াল করো। আমরা যেমন হাইড্রোজেন যোজ্যতাটা খুব ইজিলি বের করে ফেলতে পেরেছি, যেমন হচ্ছে যতটা হাইড্রোজেন যুক্ত থাকবে সেটাই হচ্ছে তার হাইড্রোজেন যোজ্যতা। অক্সিজেন যোজ্যতাটা আসলে এতটা ইজি না। অক্সিজেন যোজ্যতা যেভাবে বের করতে হয় সেটা হচ্ছে কোনো একটি পরমাণু যতটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত আছে ইনটু 2। অক্সিজেন যোজ্যতা কি হবে? অক্সিজেন যোজ্যতা যখন বের করব তখন আমরা দেখব সে কতটা অক্সিজেনের সাথে ওই পরমাণুটা যুক্ত আছে ইনটু 2। আমি আবার রিপিট করছি, অক্সিজেন যোজ্যতা হচ্ছে একটা পরমাণুর সাথে কতটা অক্সিজেন পরমাণু যুক্ত আছে ইনটু 2। তো একটু খেয়াল করো এখানে উদাহরণগুলো যদি আমরা সলভ করি, এখানে দেখো সোডিয়ামের 2টা পরমাণু যুক্ত আছে একটা অক্সিজেনের সাথে। তাহলে একটা সোডিয়াম কয়টা অক্সিজেনের সাথে আছে? অর্ধেক অক্সিজেনের সাথে। তো ইনটু যদি 2 করো তাহলে কত আসবে? 1 আসবে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি সোডিয়ামের অক্সিজেন যোজ্যতা হচ্ছে 1। আমি আবার বলছি, দেখো অক্সিজেন যোজ্যতা হচ্ছে কোনো একটা পরমাণু কতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকে ইনটু 2। তো এই ক্ষেত্রে সোডিয়ামের 2টা পরমাণু যুক্ত আছে একটা অক্সিজেনের সাথে, তার মানে একটা পরমাণু যুক্ত থাকবে অর্ধেক অক্সিজেনের সাথে ইনটু 2 ইকুয়ালস টু 1 আসবে। অর্থাৎ সোডিয়ামের এই ক্ষেত্রে অক্সিজেন যোজ্যতা হচ্ছে +1। আই মিন 1 +1 হবে না, 1 হবে। অন্যদিকে দেখো ম্যাগনেসিয়াম যেটা আছে, ম্যাগনেসিয়াম কয়টা অক্সিজেনের সাথে যুক্ত আছে? ম্যাগনেসিয়াম এখানে একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। ম্যাগনেসিয়াম যেহেতু একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে তার মানে তার এখানে ইনটু 2 করলে ম্যাগনেসিয়ামের অক্সিজেন যোজ্যতা দাঁড়াবে 2। অন্যদিকে এখানে খেয়াল করো অ্যালুমিনিয়াম 2টা পরমাণু যুক্ত আছে 3টা অক্সিজেনের সাথে। তাহলে একটা অ্যালুমিনিয়াম কয়টা অক্সিজেনের সাথে আছে? 1.5, তাই তো? তাহলে 1.5 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের আনসার কি আসবে? 3 আসবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যালুমিনিয়ামের যে অক্সিজেন যোজ্যতা সেটা হচ্ছে 3। অন্যদিকে এইখানে দেখো সিলিকাতে সিলিকন যেটা আছে সে 2টা অক্সিজেনের সাথে যুক্ত আছে। সে যেহেতু 2টা অক্সিজেনের সাথে যুক্ত আছে তার অক্সিজেন যোজ্যতা কত হবে? 2 কে আমাদের 2 দিয়ে গুণ দিতে হবে, তাই তো? তো এই ক্ষেত্রে 4 হবে। এদিকে দেখো 2টা ফসফরাস যুক্ত আছে 5টা অক্সিজেনের সাথে। তাহলে একটা ফসফরাস যুক্ত আছে 2.5 অক্সিজেনের সাথে, তাই তো? 2.5 কে 2 দিয়ে গুণ দিলে কত হবে? 5 হবে, তাই তো? এই ক্ষেত্রে আমরা বলতে পারি ফসফরাসের অক্সিজেন যোজ্যতা হবে হচ্ছে 5। আর এদিকে দেখো একটা সালফার অ্যাটম যুক্ত আছে 3টা অক্সিজেনের সাথে। তাহলে আমরা জানি 2 দিয়ে গুণ দিতে হবে, তাই না? তাহলে 3 কে 2 দিয়ে গুণ দিলে আমাদের অ্যান্সার আসবে 6। তার মানে সালফারের অক্সিজেন যোজ্যতা হচ্ছে 6। আর এদিকে দেখো ক্লোরিন 2টা যুক্ত আছে 7টা অক্সিজেনের সাথে। তাহলে একটা কয়টা অক্সিজেনের সাথে যুক্ত আছে? 3.5 এর সাথে। তাহলে 3.5 কে 2 দিয়ে গুণ দিলে কত আসবে? 7 আসবে। তাই আমরা বলি এখানে ক্লোরিনের যে অক্সিজেন যোজ্যতা সেটা হচ্ছে 7। আশা করি যোজ্যতা এবং অক্সিজেন যোজ্যতা এবং হাইড্রোজেন যোজ্যতা বুঝতে পেরেছো। সো শর্টকাটে যদি বলতে চাই তাহলে কি হাইড্রোজেন যোজ্যতা হচ্ছে সিম্পল, যে কতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে একটা পরমাণু। আর অক্সিজেন যোজ্যতা যেটা সেটা হচ্ছে একটা পরমাণু যতটি অক্সিজেনের সাথে যুক্ত থাকে ইনটু 2 হচ্ছে অক্সিজেন যোজ্যতা। সো এই ব্যাপারগুলোই চলো একটু পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে আমরা একটু আবার দেখে আসি। তো গ্রুপ 1 এর যে ধাতুসমূহ রয়েছে তারা সাধারণত একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রাইড তৈরি করে, তাই তাদের যোজ্যতা ধরা হয়ে থাকে 1। কিরকম? ধরো লিথিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে লিথিয়াম হাইড্রাইড, যেখানে হাইড্রোজেন একটার সাথে যুক্ত হবে আর এই হাইড্রোজেন ইটসেলফ আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে H2। সোডিয়াম একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, পটাশিয়ামও হচ্ছে KH ফর্ম করবে, রুবিডিয়াম RB। রুবিডিয়াম হচ্ছে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, সেজিয়াম ফ্রান্সিয়াম সবাই হচ্ছে এখানে শুধুমাত্র একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, কারণ তাদের হাইড্রোজেন যোজ্যতা 1। অন্যদিকে গ্রুপ 2 এর যে ধাতুগুলো রয়েছে তাদের হাইড্রোজেন যোজ্যতা হয়ে থাকে 2। তার মানে এইখানে যারা আছে সবাই হচ্ছে 2টা হাইড্রোজেনের সাথে রিয়েক্ট করতে পারবে। আর অন্যদিকে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদের আসলে যোজ্যতা যেটা থাকে এটা কিন্তু আমরা জানি যে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। কেন? কারণ গ্রুপ 3 থেকে 12 এর মাঝখানে আমাদের থাকে হচ্ছে ডি ব্লক মৌলসমূহ। আর ডি ব্লক মৌলসমূহের মাঝখানে কি থাকে? অবস্থান্তর মৌল থাকে। আর অবস্থান্তর মৌলর কিন্তু আমরা জানি ফিক্সড কোনো যোজ্যতা থাকে না, তাদের থাকে হচ্ছে ভেরিয়েবল যোজ্যতা বা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা। তাই তাদের হাইড্রোজেন যোজ্যতা বা অক্সিজেন যোজ্যতা যাই বের করো না কেন সেটার কোনো ফিক্সড মান থাকে না, সেটা হয় হচ্ছে পরিবর্তনশীল। তাই হচ্ছে তাদেরকে আমরা ফিক্সড কোনো ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি না। অন্যদিকে
অন্যদিকে গ্রুপ 13 যেটা আছে, গ্রুপ 13 এর যে মৌলগুলো রয়েছে, গ্রুপ 13 এর সব মৌলগুলোই দেখা যায় ৩ টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। বোরন বলো, অ্যালুমিনিয়াম বলো, গ্যালিয়াম বলো, ইন্ডিয়াম বলো, যাই বলো তারা সবাই হচ্ছে ৩ টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে বিধায় তাদের হাইড্রোজেন যোজ্যতা হয়ে থাকে 3। অন্যদিকে গ্রুপ 14 যেটা আছে তাদের হাইড্রোজেন যোজ্যতা হয় 4। অর্থাৎ গ্রুপ 14 এর যারা আছে সবাই হচ্ছে হাইড্রোজেন কয়টার সাথে যুক্ত হবে? ৪ টার সাথে, তাই তো? এর একটা এক্সাম্পল যদি দেই, দেখো কার্বন গ্রুপ 14 এর কার্বন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়? কার্বন যুক্ত হয় 4 টা হাইড্রোজেনের সাথে, তাই তো সে মিথেন তৈরি করে, তাই তো? বাট যখনই আমরা গ্রুপ 15 এ যাব তখন আসলে হাইড্রোজেন যোজ্যতা 5 হয় না, উল্টা তখন কমতে থাকে, অর্থাৎ 3 হওয়া শুরু করে। অর্থাৎ আমরা বলতে পারি গ্রুপ 15 এ যারা আছে সবারই হাইড্রোজেন যোজ্যতা 3 হবে। অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি সবাই হচ্ছে হাইড্রোজেন 3 টার সাথে যুক্ত হবে, 5 টার সাথে না। সিমিলার ওয়েতে গ্রুপ 16 যেটা আছে, গ্রুপ 16 এর যে হচ্ছে পরমাণুসমূহ রয়েছে যেমন অক্সিজেন, সালফার, তাদের যে হাইড্রোজেন যোজ্যতা সেটা হয়ে থাকে 2। কেন? কারণ দেখো আমরা সবসময় কি দেখি? পানি, তাই না? পানি কি আসলে? পানি হচ্ছে H2O। দেখো তো কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে অক্সিজেনের সাথে? 2 টা যুক্ত হয়েছে। আমরা কি দেখি? H2S বা হাইড্রোজেন সালফাইড। এখানেও দেখো সালফারের সাথে কয়টা যুক্ত হয়েছে? 2 টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। কেন? কারণ গ্রুপ 16 এর যে অক্সিজেন এবং যে সালফার রয়েছে তাদের যে হাইড্রোজেন যোজ্যতা সেটা কত? সেটা 2। তাই হচ্ছে তাদের সাথে 2 টা হাইড্রোজেনই যুক্ত হতে পারে। অ্যান্ড ফাইনালি গ্রুপ 17 যারা আছে, গ্রুপ 17 এর যে মৌলসমূহ রয়েছে তাদের যে হাইড্রোজেন যোজ্যতা সেটা হয়ে থাকে 1। কিভাবে? দেখো এই যে ক্লোরিন যেটা আছে, ক্লোরিনের সাথে হাইড্রোজেন কয়টা যুক্ত হয়? ক্লোরিনের সাথে হাইড্রোজেন কিন্তু একটা যুক্ত হয়, তাই তো? HCl তৈরি করতে পারে। বা হ্যালোজেন যেগুলো আছে তারা কিন্তু সবসময় একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তাই তো? তাই বলা হয়ে থাকে তাদের যে হাইড্রোজেন যোজ্যতা সেটা হচ্ছে 1। তো এই তো গেল আমাদের হাইড্রোজেন যোজ্যতা। এখন চলো আমরা অক্সিজেন যোজ্যতা সম্পর্কে একটু জেনে আসি। অক্সিজেন যোজ্যতা আসলে একটু প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। কেন? দেখো ১ নাম্বার গ্রুপের যে ধাতুগুলো রয়েছে তাদের যে অক্সিজেন যোজ্যতা সেটা হয়ে থাকে 1, ২ নাম্বারের জন্য সেটা হবে 2। অন্যদিকে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলসমূহ রয়েছে তারা ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল, আর অবস্থান্তর মৌলের যে যোজ্যতা সেটা হয়ে থাকে পরিবর্তনশীল যোজ্যতা। তাই আমরা তাদের অক্সিজেন যোজ্যতার কোনো একটা ফিক্সড মান পাবো না, বরঞ্চ তারা হবে ভেরিয়েবল। বা অন্যদিকে গ্রুপ 13 যারা আছে, গ্রুপ 13 এ যে অক্সিজেন যোজ্যতা সেটা হয়ে থাকে 3, গ্রুপ 14 এ অক্সিজেন যোজ্যতা হয়ে থাকে হচ্ছে 4, গ্রুপ 15 এর জন্য সেই ভ্যালুটা হয়ে থাকে 5, গ্রুপ 16 এর জন্য হয়ে থাকে হচ্ছে 6, অন্যদিকে গ্রুপ 17 এর জন্য অক্সিজেন যোজ্যতা হয়ে থাকে 7। তো এই ছিল আমাদের যোজ্যতার ব্যাপারগুলো। তো এরই সাথে হচ্ছে আমরা যে যোজ্যতার যে ধর্মটা ছিল সেটাও কভার করে ফেলেছি। পরবর্তী ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করব আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। আমাদের মেইন যে ইম্পর্টেন্ট যে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মটা সেটা হচ্ছে আসলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এবং পারমাণবিক ব্যাসার্ধ। তাই আমরা হচ্ছে ওগুলোতে একটু বেশি ফোকাস দিব। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী ক্লাসে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব।